বাংলাদেশ ভারত 10টি সমঝোতা স্মারক সই, দুদেশের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ শেখ হাসিনা মোদির। ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা আওয়ামী লীগের বড় অর্জন, জানালেন কাদের। রাজনীতিকদের দুর্নীতিবাজ প্রমাণে অপচেষ্টার অভিযোগ। সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি, হাওরে পানিবন্দী হাজারো মানুষ। উত্তরাঞ্চলে নামছে তিস্তার পানি, বেড়েছে ভোগান্তি। গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি, এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া। সিসিইউ থেকে নেওয়া হয়েছে আইসিইউতে। বিশ্বকাপের সুপার 8-এ রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে জয়ের বিকল্প নেই টাইগারদের। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। বাংলাদেশ ও ভারত 10টি সমঝোতা স্মারক সই করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। সবুজ অংশীদারিত্ব, সুনীল অর্থনীতি, ডিজিটাল অংশীদারিত্বতা, স্বাস্থ্য খাতে সহযোগিতা সহ নানা খাতে সহায়তার জন্য এসব সমঝোতা চুক্তি করে দুদেশ। বৈঠকে দুদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের আশাবাদ জানান দুই সরকার প্রধান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক। রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার নেবার পর জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা 12টায় হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গুরুত্ব পাবে অর্থনৈতিক, যোগাযোগ ও জ্বালানি খাতের বিষয়গুলো। কূটনৈতিক সূত্রগুলোর মতে 14টির মতো চুক্তি ও সমঝোতা স্মারকে সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার 15 দিন ব্যবধানে 21 জন রাষ্ট্রীয় সফরে ভারত পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় সরকারের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অফ অনার। বর্ণাঢ্য রাষ্ট্রাচারে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস জওয়ানরা। এরপর রীতি অনুযায়ী লাল গালিচায় হেঁটে গার্ড পরিদর্শন করেন শেখ হাসিনা। এরপর দিল্লির রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। বেলা 12:30টার দিকে হায়দ্রাবাদ হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে তার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রাজনীতিকদের দুর্নীতিবাজ বানাতে 111 থেকে একটি মহল অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সৎ ব্যবসায়ীদের রাজনীতি করতে কোনো বাধা নেই জানিয়ে তিনি বলেন, অসৎ ব্যবসায়ীদের জন্য জিরো টলারেন্সে থাকবে আওয়ামী লীগ। প্রতিষ্ঠার 75 বছরে সাম্প্রদায়িক শক্তি আওয়ামী লীগের কাছে এখনো বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন সাধারণ সম্পাদক। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রস্তুত মঞ্চ। এখানে রোববার অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ। শনিবার সকালে মঞ্চ পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। পরে প্রতিষ্ঠার 75 বছরে আওয়ামী লীগের নানা অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেন ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনার হাত ধরেই উন্নয়ন আর ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে আনা বড় অর্জন, আর বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক অপশক্তি। সবচেয়ে বড় অর্জন ভোট ও ভাতের অধিকার। এটা হলো শেখ হাসিনার বঙ্গবন্ধুর স্বাধীনতা। আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে, সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। আওয়ামী লীগে এখন ব্যবসায়ী সংখ্যা বেশি, এমন প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসায়ীরাও রাজনীতি করতে পারেন, তবে অসৎ ব্যবসায়ীদের ক্ষেত্রে জিরো টলারেন্সে থাকবে। রাজনীতি করলে ব্যবসা করার কি অধিকার থাকবে না? কেউ ব্যবসা কি চাঁদা তুলে ভাত খাবে না? চাঁদা তুলে চলবে, চাঁদা তুলে ছেলে মেয়েকে চালাবে, পরিবার চালাবে, ব্যবসা করবে, তাতে আপত্তি কি? সৎ ব্যবসা করতে তো আপত্তি নেই। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।
রাজনীতিকদের দুর্নীতিবাজ প্রমাণে 111 থেকে অপচেষ্টা অব্যাহত আছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। নতুন প্রজন্ম আর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা বলে জানান ওবায়দুল কাদের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। যে কোনো ধরনের দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার। দলের কোনো প্রভাবশালী ও অনিয়মে জড়ালে কোনো ছাড় নেই, সাফ জবাব দলীয় প্রধানের। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, অভিযোগ প্রমাণ হলে অবশ্যই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। সরকার গঠনের পরপরই সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দুর্নীতির চিত্র। ক্ষমতার অপব্যবহার করে মাত্র কয়েক বছরের শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন এসব নেতারা। দলীয় সদস্য সম্পাদক জানান, দুদক দিয়ে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যে যাদেরকে দুর্নীতিবাজ ভাবছে তালিকাটা দেন, আমরা দুদককে বলবো তদন্ত। এমন বাস্তবতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সাফ জানালেন, দুর্নীতি নিয়ে কোনো ছাড় নেই। দলীয় প্রধানের কড়া নির্দেশ দুর্নীতির বিরুদ্ধে। মাননীয় নেত্রী শেখ হাসিনা, আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনার লক্ষ্য স্থির করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে সুনীতি প্রতিষ্ঠার জন্য। কাজেই দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম তো চলমান। এক্ষেত্রে আমি একটি কথা বলে রাখতে চাই, সেটি হলো যে আওয়ামী লীগ কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না বা আশ্রয় দেয় না। আমাদের নেত্রীর যে ডিক্লারেশন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অতএব দুর্নীতি যে কেউ করতে পারে, যে কেউ করতে পারে মানেই যে পার পেয়ে যাবে এটা না। কারণ বেনজির আহমেদ কিংবা আমাদের আজিজ সাহেবের মতো তারা ক্ষমতাসীন মানুষ, তারাই ছাড় পাচ্ছে না। অতএব এর চেয়েও বেশি ক্ষমতাসীন কেউ আছে, তারা পার পেয়ে যাবে, এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই। অতএব দুর্নীতি কেউ করতেই পারে, এটা তার নিজ দায়িত্বে, তবে শেখ হাসিনা কাউকে ছাড় দেবেন না। দল হোক বা দলের বাইরের হোক, যেই যত প্রভাবশালী হোক না কেন, অভিযোগ প্রমাণ হলেই ব্যবস্থা নেবেন বলছেন নেতারা। দুর্নীতির অভিযোগ যে কারো বিরুদ্ধেই আসতে পারে এবং আসতে পারে, সেটি তদন্ত সাপেক্ষে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে চলমান আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। এক্ষেত্রে দলের পক্ষ থেকে কাউকে কোনো আশ্রয় দেওয়ার, প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই, বা আমাদের দল কাউকে এ ধরনের কিছু করবে না। দলগতভাবে সুনির্দিষ্ট যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ যদি আসে, সে অভিযোগ যদি প্রমাণ হয়, আমার গঠনতন্ত্রের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুনির্দিষ্ট ধারা আছে। অতএব সেই ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং কোনো কিছুই তদন্ত না করেই একটা নিউজ হইলো সেটা সত্যতা যাচাই না করেই কোনো সিদ্ধান্ত, এটা হবে না। তারা আরো বলছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতি মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হচ্ছে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জের বন্যা পরিস্থিতি। তবে এখনো পানিবন্দী নিম্নাঞ্চলের বাসিন্দারা। ডুবে আছে গ্রামীণ সড়ক, বানের পানিতে প্লাবিত সুনামগঞ্জের 10 উপজেলার শতাধিক গ্রাম। ভোগান্তি পোহাচ্ছেন 2 লাখেরও বেশি মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল কয়েকদিনের বন্যার ফেলে যাওয়া চিহ্ন এটি। দুদিন আগেও এসব বাড়ির উঠান, ফসলি জমি, রাস্তাঘাট ছিল কোমর পানিতে নিমজ্জিত। নতুন করে বৃষ্টি না হয় কমতে শুরু করেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। এতে উন্নতি হচ্ছে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে ঘরবাড়ির অবস্থা নিয়ে বিপাকে বন্যা দুর্গতরা। পানি নামছে, ঘরদর ভেঙে গেছে, ফুরুত্তা লইয়া রাস্তার উপরে বইয়ে রয়েছি। খাওয়ার মতো ব্যবস্থা নাই, পানি নাই, রান্নার মতো পরিবেশ নাই। নদীর পানি কমলেও এখনো তলিয়ে আছে সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, হাজিপাড়া, মল্লিকপুর, বড়পাড়া, কালীপুর সহ অনেক এলাকা। ডুবে আছে গ্রামীণ সড়কও। বানের পানিতে প্লাবিত 10 উপজেলার শতাধিক গ্রাম। ভোগান্তিতে আছে 2 লাখের বেশি মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানান, শুক্রবার থেকে বৃষ্টিপাত কমতে শুরু করেছে সুরমা নদীর পানি। শনিবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমা 10 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।
মৌলভীবাজারে কমতে শুরু করেছে মনু ও কুশিয়ারা নদীর পানি, তবে এখনো জেলার 204টি আশ্রয়কেন্দ্রে আছে 1513টি পরিবার। ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। আমাদের বাড়িতে পানি, আমরা ওখানে স্কুল ঘরে আশ্রয় নিয়েছি, এখন আমাদের খুবই কষ্ট খানি দানির পানি ঘরে দুয়ারে পানি উঠছে, এখন আমরা উপায় স্কুলে আশ্রয় লইছি বাচ্চা কাচ্চা লইয়া। এখন সরকার থেকে আমরা কোনো কিছু সাহায্য পাইছি না এখনো, সরকারও চাইলে আমার কি আপনারা একটু সাহায্য করতাম না রে। উত্তরাঞ্চলের রংপুর লালমনিরহাটে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। প্লাবিত হওয়া নির্মাঞ্চল থেকে নেমে গেছে পানি। শনিবার তিস্তা দাঁড়িয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে মেহেদী হাসান ও হবিগঞ্জ থেকে আমির হামজা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আমরা প্রথমে যেতে চাই সুনামগঞ্জে আছেন মেহেদী। বন্যার সবশেষ কি পরিস্থিতি দেখছেন আপনি? তন্নি, সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই উন্নতি হচ্ছে, সকাল থেকে পানি কমছে। তবে বর্তমানে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে আমি একটু যদি দেখাই, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের একটি আশ্রয় কেন্দ্রে, এটি সুনামগঞ্জের সরকারি কলেজ। সেই আশ্রয় কেন্দ্রের চিত্র আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 4 শতাধিক পরিবার কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন এবং খুব জরাজীর্ণ অবস্থায় আছেন। তবে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ সহায়তা তারা কিন্তু এখনো পাননি। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জের যে 594টি আশ্রয় কেন্দ্র আছে, সেই আশ্রয় কেন্দ্রগুলিতে কিন্তু ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে এবং আরো যে ত্রাণ প্রয়োজনীয় সেই ত্রাণগুলো কিন্তু তারা ইতিমধ্যে পৌঁছে দিবেন বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জের বৃষ্টিপাত না হওয়ায়, আবহাওয়া অনেকটা ভালো থাকায় সুনামগঞ্জ নদীর পানি অনেকটা কমেছে, তবে হাওরের পানি কমতে আরো সময় লাগবে। তবে বৃষ্টিপাতের যেহেতু সম্ভাবনা নাই, বন্যার পরিস্থিতির আরো উন্নতি হবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। এবারে আমরা চলে যাব হবিগঞ্জে। সেখানে আমাদের সহকর্মী আছেন আমির হামজা। হবিগঞ্জের বন্যার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানান। মেহেদী, আসলে আপনি যেমনটি বলছিলেন, আপনার এখানে যে অবস্থা, আমার হবিগঞ্জে কিন্তু আসলে বন্যার পানি এখন বর্তমান অবস্থায় কিছুটা স্থিতিশীল রয়েছে। আমরা কুশিয়ারা নদীর পানি কিন্তু এখন যে কমতে শুরু করেছে, তবে কুশিয়ারা নদীর পানি কমলেও কিন্তু আপনার এলাকার এবং সিলেটের যে পানি সেটি কিন্তু কুশিয়ারা নদীতে নামবে। সেই ক্ষেত্রে হবিগঞ্জের যে কুশিয়ারা নদীর অংশ, নবীগঞ্জ এবং বানিয়াচং এবং আজমিরিগঞ্জ, এই অংশ দিয়ে কিন্তু আসলে পরবর্তীতে আবার বন্যার শঙ্কা করা যায় এবং যে পানিগুলো নবীগঞ্জ উপজেলাতে ঢুকছে সেগুলো কিন্তু আসলে বের হতে অনেক সময় লাগবে। অর্থাৎ এই যে নবীগঞ্জ উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 40,000-এর বেশি মানুষ এখন পানিবন্দী রয়েছেন। এই 40,000 মানুষ কিন্তু তাদের যে বন্যা আক্রান্ত হয়েছে সেটি কিন্তু আসলে কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগে যাবে। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন মানুষের বাসা বাড়িতে কিন্তু এখন পর্যন্ত পানি রয়েছে এবং এই যে মানুষ এই বন্যা আক্রান্ত হওয়াতে কিন্তু আসলে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু অবর্ণনীয়। আমরা কথা বলেছিলাম যারা উপজেলা প্রশাসনের সাথে, তারা যেমনটি বলছে যে 8টি আশ্রয় কেন্দ্রে এখন বর্তমানে প্রায় 300টি পরিবার আশ্রিত আছেন। তাদেরকে 6 কেজি চাল দেওয়া হয়েছিল পরশুদিন এবং তারা যে বিষয়টি বলছে যে এই আশ্রয়কেন্দ্রে যারা আশ্রিত হয়েছেন তারা যে বিষয়টা বলছে যে 6 কেজি চাল, শুধুমাত্র চাল দিয়ে তো আসলে কিছু হয় না। সেই ক্ষেত্রে তাদের যে অন্যান্য যে ডাল বা তেল, এই বিষয়গুলো কিন্তু আসলে তারা পাচ্ছেন না এবং তারা অনেকেই শুধু ভাতকেই দিনাতিপাত করছেন। এবং যে বিষয়টি বলছেন, অন্যান্য বছর আমরা দেখেছি যে বন্যা আক্রান্ত হলে সাধারণ মানুষ কিন্তু বা যারা ভিত্তশীল আছেন তারাও কিন্তু সহায়তা করছে। তো এই বছর কিন্তু আসলে এটি পরিলক্ষিত করা যাচ্ছে না। উপজেলা প্রশাসন আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তারা 500 প্যাকেট শুকনো খাবার ব্যবস্থা করেছেন, যেটি আগামীকাল যারা বন্যা আক্রান্ত আছেন তাদেরকে বিতরণ করা হবে। তো সেই 500 প্যাকেট কিন্তু হচ্ছে না, কারণ আশ্রয় কেন্দ্রেই 1200-র বেশি পরিবার বা মানুষ কিন্তু এখন বর্তমানে অবস্থান করছেন। সে 500 প্যাকেট আসলে খুবই অপ্রতুল, সেটি হবে না। তো এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ তন্নি। ধন্যবাদ আপনাকে হামজা। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই মেহেদীকেও। দর্শক, আমাদের সহকর্মী মেহেদী হাসান এবং আমির হামজা যুক্ত ছিলেন সুনামগঞ্জ এবং হবিগঞ্জ থেকে, সেখানকার বন্যার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। সংবাদ দুপুরে আরও থাকছে। সাতক্ষীরার কালীগঞ্জের আতঙ্ক আওয়ামী লীগ নেতা গোবিন্দ মণ্ডল গ্রাম আদালতকে পুঁজি করে গড়েছেন সাম্রাজ্য, নিজেকে ম্যাজিস্ট্রেট দাবি।
হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি আরও জানান, সেখান থেকে অ্যাম্বুলেন্স এলে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রথমে বেগম জিয়াকে করোনারি কেয়ার ইউনিট CCU-তে ভর্তি করা হয়েছে, এরপর স্থানান্তর করা হয় ICU-তে। এবার মিনিস্টার গুগল টিভি T20 বিশ্বকাপ প্রসঙ্গ। সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। শক্তির বিচারে এগিয়ে থাকা ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের সামনে শান্তর দল। অন্যদিকে জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্য ভারতের। অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। আল মাহমুদ ফাহিমের প্রিভিউ। ব্যাটিং দুর্দশা যেন পিছু ছাড়ছে না টাইগারদের। সুপার 8-এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও ব্যর্থতার ছাপ বাংলাদেশের। টপ অর্ডার ব্যাটারদের রান খরা বেশ ভুগাচ্ছে পুরো দলকে। এই দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে। শান্ত, লিটন, তানজিদ কেউই রানে নেই। T20 ক্রিকেটে, বিশেষ করে স্পোর্টিং বা ফ্ল্যাট উইকেটে ভয়ডরহীন ক্রিকেট না খেলে সফলতা পাওয়া বেশ কঠিন। তাই ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে জ্বলে উঠতে না পারলে ভারতের বিপক্ষে ম্যাচ জয় বেশ কঠিন হবে। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা কি, এমন প্রশ্নের জবাবে অধিনায়ক শান্ত বলেন, অবশ্যই দুইটা ম্যাচ অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট। দুইটা ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছু আছে, কারণ দুইটা ম্যাচ যদি আমরা জিততে পারি অবশ্যই আমরা আরো ভালো অবস্থানে যেতে পারবো। প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য আমরা খেলবো এবং প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য খেলি এবং ফ্রিডম নিয়ে খেলার যে কথাটা বললেন, সবার ওই ফ্রিডম নিয়ে খেলার ওই কথাটা বলা আছে, সবাই যেন ফ্রিডম নিয়ে খেলে। বাট ম্যাচে গিয়ে যার যার প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করছে। কেন হচ্ছে না, আমি যেটা একটু আগে বললাম যে আমার পার্সোনালি জানা নেই। বাট এভাবে যদি খেলে অবশ্যই এটা বোলারদের জন্য অনেক ডিফিকাল্ট। তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদের উপরই ভরসা টাইগারদের। টপ অর্ডার সাপোর্ট দিতে পারলে লড়াক স্কোর দাঁড় করানোর ভিত্তি পাওয়া যেত। বোলারদের পারফরমেন্স চোখে পড়ার মতো। বাংলাদেশ সুপার 8-এ খেলছে পুরোপুরি বোলারদের অবদানে। স্বল্প রানের পুঁজি দিয়েই লড়াই করে জয় এনে দিয়েছে তাসকিন, মুস্তাফিজ, তানজিম, রিশাদরা। অন্যদিকে ভারত আছে দুর্দান্ত ফর্মে। এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি রোহিতরা। সুপার 8-এ আফগানদের গুড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। ওপেনিংয়ে আছেন অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিরা। মিডল অর্ডারে সূর্যকুমার, হার্দিক পান্ডিয়ারা আছেন টপ ফর্মে। বাংলাদেশ চাইবে ভারতকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে, আর অন্যদিকে ভারত চাইবে সেমিফাইনাল নিশ্চিত করতে। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। সাতক্ষীরায় কালীগঞ্জের দক্ষিণ শ্রীপুরে আতঙ্কের নামে রূপ নিয়েছে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোবিন্দ মণ্ডল। গ্রাম আদালতকে পুঁজি করে গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য। নিজেকে দাবি করছেন ম্যাজিস্ট্রেট হিসেবে। তার অত্যাচারে গৃহবন্দী দিন কাটাচ্ছে এক অসহায় পরিবার। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। এমন কান্নার সঙ্গী করেই বাঁচতে হচ্ছে অসহায় কলেজ ছাত্রী মনিকাকে। দিন রাত হাতুড়ি পেটানো পরিশ্রম আর ঋণের টাকায় 2021 সালে মেয়ের বিয়ে দেয় পরিবার। শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী তালা উপজেলায়, কিন্তু সেখানে শ্বশুর সুবোধ মল্লিক ও স্বামী শিমুল মল্লিক সহ পরিবারের লোকজন তার উপর চালায় অবর্ণনীয় নির্যাতন। 6 মাসের মাথায় যৌতুক দাবি করে তাড়িয়ে দেয় তাকে। শ্বশুর এবং শ্বশুরবাড়ি কর্তৃক বিভিন্ন অত্যাচারের শিকার, যা সব বলাও সম্ভব হবে না। উপায়ন্তর না পেয়ে আদালতের দ্বারস্থ হয় মনিকার পরিবার। এরই মধ্যে মনিকার শ্বশুরবাড়ির সঙ্গে আঁতাত করে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোবিন্দ চন্দ্র মণ্ডল। হুমকি দিতে থাকে মামলা তুলে নেওয়ার জন্য। নিজেই গ্রাম আদালতে বিচার ডাকে। তাতে সাড়া না দেয় বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগ নেতা। গোবিন্দ মণ্ডল হুমকি দিচ্ছে, এখানে কি করে থাকিস, তারপরে কি আমার পরিষদে আসা লাগে কিনা তোর, দেখি আমি তো আমার কলমে কত জোর আছে, আমি তোর দেখবো। এরকম বিভিন্ন রকম কথা বলতেছে। আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছে। আমি এখন নিরাপত্তা চাই। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার পরও সেই বিষয় নিয়ে বিচার ডেকে নিজেকেই ম্যাজিস্ট্রেট দাবি করে বসেন এই ইউপি চেয়ারম্যান। তো ওরা যদি অভিযোগ করি থাকে সেটা আমার সঙ্গে এসে বলবে, কি আমার এটা দেখাবে যে আমি এই দেখেন কেস করেছি তো নারী শিশু করে আমার এখানে আর আমি আর হাজির হতে চাচ্ছি। তাই বললাম, শোনেন, আপনাদের যেরকম একটা কোর্ট, আমারও একটা গ্রাম আদালত, এটাও আমি গ্রাম আদালতের আমি ম্যাজিস্ট্রেট।
এই গোবিন্দ মণ্ডল একাধিকবার ভোটে পরাজিত হলেও এবার জয় পাওয়ার পরপরই মরিয়া হয়ে ওঠে আধিপত্য বিস্তার করতে। অসহায় ও দুস্থ পরিবারের উপর সুযোগ পেলেই চালায় নির্যাতন। তার ভয়ে গৃহবন্দী মনিকার পরিবার। গোবিন্দের এমন কর্মকাণ্ডে হতবাক মানবাধিকার কর্মীরাও। আদালতের বিষয়ভুক্ত মামলাকে কিভাবে তিনি প্রভাবিত করতে পারেন এবং কিভাবে নিজের হাতে বিচার নিতে পারেন, আইন নিতে পারেন, এটি আসলে আজকের দিনে বোধগম্য না। ইউপি চেয়ারম্যান গোবিন্দের এমন কর্মকাণ্ডকে আদালত অবমাননাকর বলছেন এই আইনি কর্মকর্তা। উচ্চ আদালতে মামলা চলাকালীন সময় নিম্ন আদালত কোনো নোটিশ করতে পারবেন না বা বিচার করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। এটা জানা সত্ত্বেও তিনি জোরপূর্বক ঈর্ষান্বিত হয়ে তাদের প্রতি এরকম ধরনের নোংরামি আচরণ করছেন। আমরা এটাকে খুবই দুঃখজনক বলে মনে করি। আইন আদালত ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এই চেয়ারম্যানকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় অসহায় পরিবারটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে। যুক্তরাষ্ট্রে একটি সুপারমার্কেটে বন্দুক হামলা, নিহত অন্তত ৩ জন, গুলিবিদ্ধ 2 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 10 জন। উপকূলীয় জেলা ভোলায় ছড়িয়ে পড়েছে বিষধর রাসেলস ভাইপার সাপ। এতে আতঙ্কিত দ্বীপ জেলার মানুষ। গত 3 দিনে জেলার বিভিন্ন এলাকায় বসতঘর ও বাড়ির আঙিনায় অন্তত 5টি সাপের সন্ধান মিলেছে। যদিও প্রাণ রক্ষার্থে সেসব সাপ মেরে ফেলেছেন। সচেতন মহল মনে করছেন বিষধর এই সাপ নির্মূলে এখনই নিতে হবে ব্যবস্থা, নয়তো বাড়তে পারে প্রাণহানি। সহকর্মী ছোটন সাহার তথ্যচিত্রে জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। ভয়ঙ্কর বিষধর রাসেলস ভাইপারের উৎপত্তিস্থল ভারতে হলেও এক সময় ছিল বিরল প্রাণী, কিন্তু সম্প্রতি এটি ছড়িয়ে পড়েছে উপকূলীয় জেলাগুলোতে, যার মধ্যে অন্যতম দ্বীপ জেলা ভোলা। এর মধ্যে সদরের ইলিশা, দৌলত খানের ভবানীপুর, লালমোহনের সৈয়দাবাদ, তজুমুদ্দিনে খেলার মাঠ ও চর ফ্যাশনে দেখা মিলেছে বিষধর সাপটি। এসব স্থানে পিটিয়ে মারা হয়েছে সাপটি। হঠাৎ করেই লোকালয়ে বিষধর এ সাপ ছড়িয়ে পড়ায় জেলার মানুষ অনেকটা আতঙ্কিত। তাই দাবি উঠেছে জনসচেতনতার। এই পর্যন্ত লালমোহন, চরফ্যাশন, দৌলতখা থেকে শুরু করে আমাদের ইলিশা পর্যন্ত পাওয়া গেছে। সবাই এখন বর্তমানে রাসেল ভাইপার নিয়ে আসলে অনেক আতঙ্কে আছি আমরা। বাসা বাড়িতে যে ধরনের আতঙ্ক বিরাজ করছে, তাতে বাচ্চারাও কিন্তু শঙ্কিত। তারা বারবার খোঁজখবর নিচ্ছে কি করা যায়, কোনো ভূমিকা নেওয়া যায় কিনা। সাপটিকে এখনই যদি নিধন না করা যায় তাহলে ভবিষ্যতে এই সাপটি ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এবং জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। রাসেলস ভাইপার বংশবিস্তার ঠেকাতে এই সাপ অবমুক্ত না করে মেরে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমানে এটির বিচরণ ক্ষেত্র ব্যাপক এবং এর বংশবৃদ্ধি দ্রুত হচ্ছে। এই সাপটি মানুষকে সরাসরি আক্রমণ করে এবং খুব বিষধর সাপ। যেহেতু মানুষের জীবনের জন্য এটি হুমকি স্বরূপ, সেহেতু এটিকে বিরল প্রজাতির প্রাণী হিসাবে বিবেচনা না করে মানুষের জীবনের হুমকি হিসাবে বিবেচনা করে এটি নিধনের ব্যবস্থা করাটা জরুরি বলে আমি মনে করি। আর বন বিভাগ বলছে জলস্বাস্থ্যের কারণে উপকূলের জনপদে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে এই সাপ, আর তাই জনসচেতনতা বাড়ানোর দাবি এই কর্মকর্তার। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে এগুলো নিরাপদ আশ্রয়স্থল হিসাবে মানুষের বসতবাড়ির আশেপাশে বা বসতবাড়িতে ঢুকে গেছে বলে মনে হয়। তো সেই ক্ষেত্রে এটাকে এখন মানুষের সচেতন থাকতে হবে এবং এটাকে নিয়ন্ত্রণের জন্য মানুষ বাড়ির আশেপাশে বা বাড়ির ভিতরে কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে পারে। বিষধর রাসেলস ভাইপার দ্রুত বংশবিস্তার ঘটায় বলে সাপটির উপদ্রব নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। ঈদের টানা ছুটিতেও আশানুরূপ পর্যটক নেই বান্দরবান ও খাগড়াছড়িতে। হোটেল, মোটেল ও রিসর্টে নেই কোনো বুকিং। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামলেও পাহাড়ে অস্থিতিশীল পরিবেশের কারণে টানা ছুটিতেও পর্যটক না আসায় হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট রাঙামাটি। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। হ্রদ, ঝর্ণাঝিরি আর মেঘে ঢাকা সবুজ পাহাড়। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি 3 পার্বত্য অঞ্চলে দেখা মিলবে নয়নাভিরাম দৃশ্য। সারা বছরই ভিড় থাকে সব দর্শনীয় স্থানে। ঈদের টানা ছুটিতে এই ভিড় বেড়ে যায় আরো কয়েক গুণ। হোটেল, মোটেল ও রিসোর্টগুলো থাকে কানায় কানায় পরিপূর্ণ। কিন্তু এবার পাহাড়ি অস্থিতিশীল পরিবেশ ও যৌথ অভিযানের কারণে ঈদের ভরা মৌসুমেও পর্যটক নেই পাহাড়কন্যা বান্দরবানে। হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
প্রকৃতির নজরকাড়া দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে খাগড়াছড়িতে ভিড় জমান পর্যটকরা। প্রতি বছর বিশেষ দিনগুলোতে আলোটিলা, রহস্যময় সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্ক, রিসাং ঝর্ণা সহ প্রতিটি পর্যটন স্পটে উপচে পড়া ভিড় থাকত সমতলের পর্যটকদের। স্থানীয়দের ভিড় থাকলেও এবার অনেকটা বাইরের পর্যটক শূন্য এসব স্পট। জেলা পরিষদ পার্ক ঘুরলাম, ভালো লাগলো। এরপর আমরা আলোটিলা যাব, সেখানেও আজকে আশা করি ভালো একটা ভিউ পাবো। এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে সেই পরিমাণ পর্যটক আমাদের হোটেল মোটেলে আমরা সেই আশানুরূপ পর্যটক পাইনি। আগত দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেক জায়গায় আমাদের কর্মবন্টন রয়েছে এবং প্রত্যেক জায়গায় আমরা সুষ্ঠুভাবে নিরাপত্তার জন্য ডিউটি পালন করছি। তবে ভিন্ন চিত্র রাঙামাটিতে। ঈদের লম্বা ছুটিতে এখানে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট। শহরে যান্ত্রিক কোলাহল ভুলে প্রকৃতির কোলে নিজেদের সঁপে দিতে হ্রদ পাহাড়ের শহর রাঙামাটিতে ছুটে এসেছেন হাজারো পর্যটক। ঘুরে অনেক ভালো লাগছে। এই প্রাকৃতিক মনোরম দৃশ্য, উত্তাল ঢেউ, নৌকা আছে, সুলং ঝর্ণায় ঘুরছি, ভালোই লাগছে। ঝর্ণার পানিটা, পাহাড় পর্বত এত সুন্দর হয়, না আসলে কখনো বুঝতাম না। সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু মুখর পর্যটকদের পদচারণায়। সেই সাথে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাপ্তাই হ্রদে নৌভ্রমণ। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সর্বদাই প্রস্তুত বলে জানান এই কর্মকর্তা। আমরা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তার জন্য ফোর্স মোতায়েন করা আছে, সার্বিক নিরাপত্তা প্রদান করা হচ্ছে। পর্যটকদের সেবা প্রদানে আমরা তৎপর আছি। এবার ঈদের ছুটিতে রাঙামাটিতে ৩০,০০০ পর্যটকের সমাগম হয়েছে বলে ধারণা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।